স্বাগত এখন সকালে, সঙ্গে আছি আমি মশিউর অনেক। পরে যখন আমার কাছে একটা কল আসলো ওর ফোন থেকে, টাকা 2 লাখ টাকা চাইলো, 2টা নগদ নাম্বারে আমি পেমেন্ট করে দিলাম। হঠাৎ করেই দেখি যে আমার সামনে একটা হোয়াইট কালার মাইক্রোবাস এসে দাঁড়ালো, জাস্ট জোরে পুশ করে মাইক্রোবাসের ভিতরে ঢুকে দিচ্ছি। আমি তো কখনো চোখ বন্ধ করে ঘুমাইতে পারিনি। চারপাশে আমার পাশের রুমে যে সেও চিল্লাইতেছে, প্রচুর শব্দ হয় রাতের বেলা মানে দিনের বেলা সবসময় কান্নাকাটি করতেছে, গোঙাচ্ছে। আয়নাঘরের বিভৎস যন্ত্রণার ভয়াল স্মৃতি আতাউর রহমান শাহিনের। দৈর্ঘ্য 7 ফিট আর প্রস্থে 4 ফিটের একটি কক্ষে বন্দী ছিলেন 3 মাসের বেশি সময়। এখন সকালে জানাবো তার বিস্তারিত। এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এই জায়গাটা ভাঙতে নদীর ধারে বাড়ি ধরবে অবস্থা। 800 ফিট মতন বাঁধ আছে, বেড়ি বাঁধ। এখান থেকে ভাঙা যাওয়ার ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ আছে। বাস্তব চিত্রে যেটি দেখা যায় যে আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক আমাদের উপজেলায়। যৌথ নদী কমিশন তাদের সাথেও যোগাযোগ রাখতেছে এবং মনিটরিং করতেছে। এক্সট্রা পানি এসে আমাদের একটা ফ্লাডের সৃষ্টি করতেছে, এরকম আসলে প্রবণতাটা আমরা লক্ষ্য করতেছি না। পানি বাড়ায় ভাঙতে শুরু করেছে রাজশাহীর পদ্মাপাড়ের ঘরবাড়ি। আতঙ্কে বাসিন্দারা। আপাতত বন্যা ঝুঁকি নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। যে কোনো জরুরি প্রয়োজনে প্রস্তুত প্রশাসনও। এ নিয়েও জানাবো বিস্তারিত। কিছুক্ষণ আগে আদালতে আনা হয়েছে জুনায়েদ আহমেদ পলক, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তানভীর হাসান সৈকত, সোহায়েল আহমেদ ও আরিফ খান জয় সহ সর্বমোট 7 জনকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাব্বি, কার ব্যাপারে আদালত কি জানালো আর নতুন করে রিমান্ড চাওয়া হয়েছে কার কি তথ্য আছে আপনার কাছে? অনেক আজকে 7 সকালে 2 দফা রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, পাশাপাশি তার সঙ্গে রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রয়েছে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অ্যাডমিরাল সোহায়েল, পাশাপাশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। তাদেরকে আজকে আদালতে আনা হয়েছে। এর আগে 2 দফা তাদেরকে রিমান্ডে নিয়েছিল পুলিশ। আমরা যদি একটু বলে রাখি যে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে। তাদেরকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে, যদিও এখন পর্যন্ত তাদের শুনানির কার্যক্রম শুরু হয়নি। আমরা এখন দেখছি তাদেরকে আদালতে তোলা হচ্ছে, এই মুহূর্তে তাদেরকে আদালতে তোলা হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। এখানে রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, রয়েছে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আরিফ খান জয় রয়েছে, পাশাপাশি এখানে রয়েছে মোহাম্মদ সোহায়েল রয়েছে। আমরা দেখছি তাদেরকে এখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, আদালতে তোলা হচ্ছে। তাদের প্রত্যেককে 7 দিন করে রিমান্ড চেয়েছে বিভিন্ন মামলায়, বিভিন্ন হত্যা মামলায়। আমরা দেখছি এখন তাদেরকে আদালতে তোলা হচ্ছে। আর একটু যদি বলে রাখি, এখানে আদাবর থানায় একটি হত্যা মামলায় আদালতে আজকে আনা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে। পাশাপাশি এখানে আদালতে আনা হয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকেও আজকে আদালতে তোলা হচ্ছে। টোটাল আজকে 6 জনকে আদালতে আনা হয়েছে এবং আমরা আসলে দেখছি যে তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই যে দেখতে পাচ্ছি এই বিষয়ে এখানে জুনায়েদ আহমেদ পলক রয়েছেন, তাদেরকে আদালতে তোলা হচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে আসলে তাদের সঙ্গে যাচ্ছি এবং এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিভিন্ন থানায় যে হত্যা মামলা হয়েছে, সেই মামলায় তাদেরকে এর আগে 2 দফায় তাদেরকে এই রিমান্ড দিয়েছিল আদালত। একজনকে 5 দিন করে, প্রথম দফায় 7 দিন করে দিয়েছিল। আজকে তাদের রিমান্ড শেষ হওয়ার কারণে তাদেরকে আদালতে তোলা হয়েছে। আমরা 6 জন আসামিকে আজকে আদালতে তোলা হয়েছে। সেই আসামিগুলোর মধ্যে রয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, রয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, রয়েছে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সেই সঙ্গে রয়েছে চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মিডল অ্যাডমিরাল আহমদ সোহায়েল, পাশাপাশি রয়েছে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আরিফ খান জয়। আমরা দেখছি তাদেরকে আদালতে তোলা হচ্ছে, তাদের এই মুহূর্তে আদালতে তোলা হচ্ছে আমরা দেখছি। তবে এর আগেও কিন্তু 2 দফায় তাদেরকে আদালতে তোলা হয়েছে, আমরা দেখেছি এর আগে। তবে আজকে যেহেতু
সাত সকাল রবিবার আজকে আদালত খুলেছে। তবে সকাল সকাল নিয়ে আসার একটি কারণ হলো এই যে সাধারণ মানুষ বা জনতার বা আইনজীবীদের যে জনরোষ সৃষ্টি হয় বা তাদের মধ্যে বা এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, যার কারণে তাদেরকে আজকে সাত সকালে নিয়ে আসা হয়েছে। এর আগেও আমরা দেখেছি এর আগের আসামিদেরকেও আসলে সকাল সকাল নিয়ে আসা হয়েছিল, কারণ আদালত প্রাঙ্গণে সবসময় আইনজীবীদের পদচারণা থাকে, মুখরিত থাকে, যার কারণে কোনো প্রকার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে তাদেরকে আজকে সকাল সকাল নিয়ে আসা হয়েছে। আমি যদি আর একটু বলে রাখি যে লালবাগ থানার মামলায় রিমান্ড শেষে আসামি যে যারা রয়েছে জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং আহমেদ হোসেনকে লালবাগ থানার মামলায় তাদেরকে কারাগারে প্রেরণ করার জন্য আবেদন করা হয়েছে আমরা দেখছি। এবং পাশাপাশি এখানে আদাবর থানার একটি হত্যা মামলায় আহমেদ হোসেন, তানভীর হাসান সৈকতকে 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। আর বাড্ডা থানার একটি হত্যা মামলা, সুমন শিকদার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এখন এই মুহূর্তে শুনানির কার্যক্রমটি শুরু হয়েছে, চলমান রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আসলে জানতে পারবো যে তাদের আসলে কয়দিনের রিমান্ড মঞ্জুর করে বা রিমান্ড বাতিল করে কিনা বা মঞ্জুর করে কিনা। পাশাপাশি এখানে আমি যদি একটু বলে রাখি যে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া, পাশাপাশি ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার যে অভিযোগ, সে অভিযোগে কিন্তু অভিযুক্ত রয়েছেন এই জুনায়েদ আহমেদ পলক। যারা ছাত্র জনতা তারা কিন্তু নানা অভিযোগ করতেন তার নামে, যে এই যে এই কোটা সংস্কার আন্দোলনকে প্রতিহত করার জন্য বা আন্দোলন দমানোর জন্য বা এর খবর যাতে আসলে সাধারণ মানুষ না পায় সে কারণে তারা এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল এই জুনায়েদ আহমেদ পলকের নির্দেশে। এমনটাই কিন্তু সকল মহল থেকে দাবি করা হয়। তবে এই বিষয়টি আসলে আমরা দেখেছি যে বিটিসিএল এর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল যে তিনি নিজেই আসলে বন্ধ করে দেওয়ার একটা ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি এখানে আসলে তোলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে, রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। তানভীর হাসান সৈকতের সম্পর্কে যদি একটু বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম দিকে আন্দোলনের শুরুর দিকে ছাত্রদের উপর এক ধরনের আক্রমণ তৈরি হয়। সেই আক্রমণের নেপথ্যে যারা কাজ করেছিলেন প্রথম দিকে এই যে সরকার দলীয় ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রলীগ, সেই ছাত্রলীগ সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের যেই সংঘর্ষ তৈরি হয়েছিল আমরা দেখেছি যে বিশেষ করে জগন্নাথ হল, মহসিন হল, পাশাপাশি আমরা বিভিন্ন হলের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যে সংঘর্ষ তৈরি হয় সেই সংঘর্ষের ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে, এমনটা আমরা দেখেছিলাম কোটা সংস্কার আন্দোলনে। এবং সেই নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন এই তানভীর হাসান সৈকত সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। এখন এজলাসের কার্যক্রম চলছে, আমরা বিস্তারিত আরও কিছুক্ষণের মধ্যে আসলে জানতে পারবো যে যাদের এই যে আজকে যাদের 6 জনকে তোলা হয়েছে তাদের নিয়ে আসলে কি আবেদন যেহেতু রিমান্ডের আবেদন করেছে। এখানে এজলাসের কার্যক্রম বিচারক ম্যাজিস্ট্রেট তিনি এইমাত্র এসে উপস্থিত হয়েছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আসলে জানতে পারবো যে তাদের কেউ রিমান্ড মঞ্জুর করে কি না বা কতদিনের রিমান্ড দেয় বা তাদেরকে কোনো জামিন দেয় কি না এই বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তাদের যেই এজাহার রয়েছে বা মামলার এজাহার থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে বাড্ডা থানায় যে সুমন শিকদার হত্যা মামলায়কে তাদেরকে 5 দিনের এর আগে কিন্তু 5 দিনের রিমান্ডে ছিলেন, 2 দফায় রিমান্ডে ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তাকে রিমান্ড শেষ করে আজকে তাদেরকে আবারও আদালতে তোলা হয়েছে সকাল সকালে, 7 সকালে। কারণ অন্য সময় আগে বিকালে তোলা হতো বা দুপুরের পরে যখন তোলা হতো তখন আইনজীবী যারা ছিলেন, সাধারণ মানুষ যারা ছিলেন একটা আক্রমণাত্মক ভূমিকা পালন করতো, যার কারণে আজকে নিরাপত্তার কথা বিবেচনা করেই কিন্তু সকাল সকাল তাদেরকে আদালতে আনা হয়েছে। এবং এই মুহূর্তে তাদের শুনানির কার্যক্রমটি এখন চলছে, কিছুক্ষণের মধ্যে আরও বিস্তারিত জানা যাবে। এবং আমি যদি আরেকজনের বিষয়ে তথ্য দিয়ে রাখি যে আজকে আনা হয়েছে এখানে দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে। তিনি একটি লালবাগ থানায় একটি হত্যা মামলায় অভিযুক্ত তিনি। পাশাপাশি এখানে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কেও নিয়ে আসা হয়েছে।
তাকেও এর আগে 2 দফায় তাদেরকে রিমান্ডে ছিল। সেই রিমান্ড শেষ হয়েছে, আমরা সেই রিমান্ড গতকালকে শেষ হওয়ার কারণে আজকে তাদেরকে আদালতে আনা হয়েছে। তবে আমরা দেখছি যে এখানে যেই টোটাল যে 4টি মামলার মধ্যে একটি যে লালবাগ থানায় যে রিমান্ড শেষে আসামিদেরকে আদালতে প্রেরণের একটি আবেদন করা হয়েছে, অর্থাৎ জুনায়েদ আহমেদ পলক, তানভীর হাসান সৈকত এবং আহমদ হোসেনকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এই বিষয়টি আসলে আমরা দেখছি। তবে এখন যেহেতু শুনানির কার্যক্রমটি চলছে, সেক্ষেত্রে যে শুনানির কার্যক্রমটি চলছে, তবে কিছুক্ষণের মধ্যে আসলে জানা যাবে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, তারা নিরাপত্তা দিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই সে বিষয়ে আসলে কিছুক্ষণের মধ্যে আসলে তাদের শুনানির কার্যক্রমটি আসলে শেষ হবে। তবে এই মুহূর্তে যেহেতু এখানে আসামিদেরকে আসলে আদালতে আনা হয়েছে, কিছুক্ষণের মধ্যে যেহেতু শেষ হবে, আমরা এর পরবর্তী লাইভে আরও সুষ্ঠুভাবে বা আরও আপডেট তথ্য দিতে পারবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। আদালতে তোলা হয়েছে জুনায়েদ আহমেদ পলক, শামসুল হক টুকু সহ আরও 7 জনকে, এবং সে বিষয়ে জানাতেই ঢাকা সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। এবার আয়নাঘর প্রসঙ্গ। এখনও দগদগে ঘা স্মৃতিতে। 94 দিনের আয়নাঘরের সেই স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না প্রযুক্তি বিশেষজ্ঞ আতাউর রহমান শাহীন। প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি ইমেইলকে কেন্দ্র করে 2019 সালে গুলশান লিংক রোড থেকে তুলে নেওয়া হয়েছিল শাহীনকে। পরে ছাড়া পেলেও আয়নাঘরের নির্যাতনের ভয় ও হত্যার হুমকিতে 5 বছরেও স্ত্রীকে জানাননি কিছুই। ভয়াল সেই 94 দিনের ঘটনার বিবরণী জানাচ্ছেন কামরুল হাসান রিপন। ক্যামেরা ছিলেন আরিফ হোসেন। রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা উবারের জন্য। হুট করে সাদা একটি মাইক্রোবাস এসে থামল সামনে। পেছনে দাঁড়িয়ে থাকা দুজনের এক ধাক্কায় মাইক্রোবাসের ভেতরে শাহীন। একটানে গুলশানের লিংক রোড থেকে লাপাত্তা মাইক্রোবাস। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য দেখে মনে হতে পারে কোনো কিডন্যাপার দলের কাজ এটি। অবশ্য এই দৃশ্যের সাথে মিল রেখে 2 লাখ টাকা দাবি করেছিলেন একজন। কিছুটা দেন দরবারের পর আত্মীয়ের বাসা থেকে সন্তান সম্ভাবা স্ত্রী তানিয়া আক্তার ধার করে দিয়েছিলেন 1 লাখ টাকা। তবুও ঘরে ফিরে আসেনি শাহীন। দুপুরবেলা 2টার সময় জুমা নামাজের পরে যখন আমার কাছে একটা কল আসলো ওর ফোন থেকে, তখন আমি যখন আমার কাছে টাকা 2 লাখ টাকা চাইলো, ব্যাংক বন্ধ, এতগুলো টাকা তো বাসায় থাকে না, তখন বলে যে আপনার আত্মীয় স্বজন নাই, তাদের কাছ থেকে ম্যানেজ করে আমাকে, মানে তারা 2 লাখ থেকে 1 লাখে নেমে আসলো। তখন আমি 4:30টার দিকে 1 লাখ টাকা আমি 2টা নগদ নাম্বারে আমি পেমেন্ট করে দিলাম। দেওয়ার 10 মিনিট পরে আর ফোন সব বন্ধ। ফোন বন্ধ 10 মিনিটের মাথায় কোথায় গেলে মিলবে সমাধান? পুলিশ, র্যাব, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকার মাথা ঠুকেছেন সব দরজায়। প্রেগনেন্ট অবস্থায় তখন আমার 7 মাস চলে। আমি সকালবেলা উঠে বের হয়ে এই বিভিন্ন জায়গায় আমি বসে থেকে ঘুরে আসি। ইভেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় আমি উনি রাত্রেবেলা বাসভবনে বসে লোকদের কথা শুনে আমি ওখানে যাই। আমি ওখানে 5-6 দিন গেছি। লাস্ট দিন আমাকে দূর করে তাড়াই দিয়েছে। 94 দিন পর একটি সিএনজি নিয়ে বাড়ি ফিরেছে শাহীন। কি ঘটেছিল তার সাথে? কোথায় ছিলেন তিনি? ভয়ে কিছুই বলছেন না কারো কাছে। এরপর কেটেছে 5 বছরের বেশি সময়। পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ সরকার। সাহস মিলেছে মুখ খোলার। কি হয়েছিল সেদিন? হঠাৎ করেই দেখি যে আমার সামনে একটা হোয়াইট কালার মাইক্রোবাস এসে দাঁড়ালো। জাস্ট জোরে পুশ করে মাইক্রোবাসের ভিতরে ঢুকে দিস। সঙ্গে সঙ্গেই এই যে ব্ল্যাক হুড যেগুলো থাকে, ব্ল্যাক মাস্ক টাইপের যেগুলো, এই পর্যন্ত গলা পর্যন্ত মাথার মধ্যে একটা লাগিয়ে দেওয়ার পর টাই করে দিল। দেওয়ার পরে একজন আমার বুকের মধ্যে রিভলভার ঠেকাই দিল। দেওয়ার পরে একজন আমার পায়ের মধ্যে চেপে বসলো। বসার পর বললো যে একটা শব্দ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। আমাকে আসলে এক্স্যাক্টলি কী কারণে আপনারা উঠে নিয়েছেন এটা তো এখনও জানি না আমি কী হয়েছে। তখন সে আমাকে বলতেছে তুমি কি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাজ করতা? আমি বললাম হ্যাঁ, আমি ওদের ওখানে কনসালটেন্সি করি, ওদের ওখানে সার্ভার টার্ভার হ্যান তেন আমি তো সেট আপ করে করে দিয়েছি। তো বলতেছে যে ওইখানে একটা মেইল নিয়ে প্রবলেম হয়েছে, তুমি জানো? আয়নাঘরে আয়না নেই, আছে
বিভৎস যন্ত্রণার স্মৃতি। দৈর্ঘ্যে 7 ফিট আর প্রস্থে 4 ফিটের একটি রুমে কেটেছে 3 মাসের বেশি সময়। দরজার উপরে আমার মাথার উপরে ছিল হচ্ছে গিয়ে দরজার ঠিক উপরে দুই পাশে দুইটা আপনার ওই এক্সস্ট ফ্যান, ওই ফ্যানের কোনো বাতাস পাওয়া যায় না। আর শব্দ এতই যে আপনি ওইটা চালাইলে তখন আর বাইরে কি হচ্ছে তেমন মানে শব্দ বোঝার কোনো কিছু নেই আর কি। রুমের ভিতরে ওই যে ভেন্টিলেশন তার উপরে একটা লাইট লাগানো আছে, সে লাইটটা অনেক পাওয়ার লাইট, অনেক বেশি ভোল্টেজের লাইট আর কি। আর তাকায় থাকে, চোখ বন্ধ করে থাকলেও মনে হবে যে চোখের ভিতরে লাইটটা জ্বলতেছে। তো যে রুমটা আমাকে ঢুকাইছে, ঢুকানোর পরে দেখলাম যে ওখানে রুমের মধ্যে একটা খাট, লোহার খাটগুলো একটা পাতানো, সিঙ্গেল একটা খাট, আর হচ্ছে ওর ভিতরে ওই একটা মানে কম্বলের উপর দিয়ে চাদর পাড়ানো, চাদর বিছানো, আর একটা কম্বল দিয়ে বালিশের মতো করে বানানো। এবং ওই রুমের মধ্যে যে কোনায় আবার থাকে ওই যে আপনার রাত্রেবেলা যদি হিসু লাগে তখন তো ওরা রাত্রেবেলা আপনাকে নিয়ে যাবে না, তখন ওই পট দিয়ে দেয়, এগুলো পটের মধ্যে হিসু করতে হবে। নিজ রুমের দেয়ালে ছিল রক্তের ছোপ ছোপ দাগ। পাশের রুমগুলোতে প্রায় প্রতি রাতেই শুনতেন আর্তনাদের শব্দ। আমি তো কখনো চোখ বন্ধ করে ঘুমাইতে পারিনি। চারপাশে আমার পাশের রুমে যে সেও চিল্লাইতেছে, প্রচুর শব্দ হয় রাত্রেবেলা। রাতের বেলা মানে দিনের বেলা সবসময় কান্নাকাটি করতেছে, গোঙাচ্ছে, অনেক জোরে মানে ইয়ে করতেছে, চিল্লাচিল্লি করতেছে। রুমের ভিতর ঢুকে আমার শরীর পুরো শিউরে উঠে গেছে একদম। মানে ওই রুমের ভিতরে দেখলাম যে রুমের কোনায় রক্ত, রক্ত জমা হয়ে যায় না, রক্ত জমাট বাঁধলে একদম তাজা রক্ত ওয়ালের মধ্যে লেগে 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 আছে। মানে আমি এতটাই ভয় পেয়েছি তখন যে ওরা কি এই রুমেও কি টর্চার করে নাকি বাইরে থেকে টর্চার, ওই যে রুমে আমাকে প্রথমে নিয়েছে ওইখান থেকে টর্চার করে এখানে নিয়েছে। আয়নাঘর থেকে ফিরেই হারিয়েছেন চাকরি। নিষেধ ছিল নতুন চাকরিতে যোগ নিয়েও। ভয়ের রাজ্য পার করে আসা এই ব্যক্তি কি কোনোদিন বিচার পাবেন? এটাই এখন বড় প্রশ্ন। এখানকার একটা সিঙ্গেল ক্যারেক্টারও যদি বাইরে যায়, তোমাকে তো শেষ করবোই, তোমার ফ্যামিলিকে শেষ করবো, তোমার বাবা মাকে ধরে নিয়ে আসবো, তোমার ভাই বোনকে ধরে নিয়ে আসবো, একবারে শেষ হয়ে যাবে। আরিফ হোসেন, এখন, ঢাকা। এদিকে পানি বাড়ায় ভাঙতে শুরু করেছে রাজশাহীর পদ্মা নদী তীরের ঘরবাড়ি। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। ঝুঁকিপূর্ণ স্থানে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। অবশ্য বন্যা ঝুঁকি নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি যে কোনো প্রয়োজনে প্রস্তুত প্রশাসনও। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। ঋতুচক্রে প্রমত্তা পদ্মা পাল্টে ফেলেছে রূপ। শান্ত লাস্যময় থেকে উত্তাল তরঙ্গে দুরন্ত হয়ে উঠছে প্রতিনিয়ত। উজান থেকে ভাটির পথে বহমান ধারায় ক্রমেই ফুলে ফেপে উঠছে পদ্মা। ইতোমধ্যে রাজশাহী প্রান্তের ২৭ কিলোমিটার জুড়ে মাঝ নদীতে জেগে ওঠা ৪০০ হেক্টর খণ্ড খণ্ড বালুচর ডুবে গেছে। ফলে ভাঙন আতঙ্ক কাটছে না নদী তীরের বাসিন্দাদের। নদী ফের ইয়ে করছে তো, সব বাড়ির জিনিসপত্র টানছে, ই করছে, তো ওটা একটা বাড়ি মনে করেন রেখে রেখে নেমে গেছে, এরকম অবস্থা। আস্তে আস্তে কাটতে কাটতে এলো, অনেক বাড়ি ছিল তার সব কিছু পড়ে গেছে, এখন এইগুলা কাটতেছে, দেখতেছে মানুষ। শহরের অংশের ২৭ কিলোমিটার নদীর ১৮ কিলোমিটার জুড়ে রয়েছে ব্লকে বাঁধানো বাঁধ। তবে শহরের পূর্ব এবং পশ্চিম প্রান্তের পবা উপজেলার বেড়পাড়া, গহমাবুনা, নীলবুনা এবং চারঘাটের পিরোজপুর, চন্দন শহর এবং গোপালপুর গ্রামের বাঁধের বাকিটুকু মাটির। তাই নদীর পানি বৃদ্ধি পেলেই গ্রামে পানি ওঠা নিয়ে দুশ্চিন্তায় থাকেন স্থানীয়রা। এই জায়গাটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে আছে, এই জায়গাটা ভাঙতে ভাঙতে নদীর ধারে বাড়ি ধরবে অবস্থা। এখানে মানুষের কত ভয় যে বাড়ি ঘর ভাঙিয়ে সে নদী চলে যাবে, কিন্তু তারা কোনোদিন এগুলোতে নজর দেয় না। পানি বৃদ্ধিতে বিচিত্র রূপ দেখায় পদ্মা। রাজশাহীতে গেল ২৩ আগস্ট থেকে বাড়তে শুরু করে পানির স্তর। এক সপ্তাহের ব্যবধানে শহরের বোয়ালিয়া পয়েন্টে ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পায়। আর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর পাকা এলাকায় একই সময়ে পানি বাড়ে ১৯ সেন্টিমিটার। তবে ২৩ আগস্ট রাত থেকে আবার পানি কমতে শুরু করেছে। তবুও ভাঙনের ভয় পিছু ছাড়ছে না। এখানে ওই হাফ কিলো মানে ৮০০ ফিট মতন বাঁধ আছে, বেড়ি বাঁধ, তারপরে ওদিকে নিচু, এখান থেকে ভাঙা যাওয়ার ঝুঁকিপূর্ণ সম্পূর্ণ আছে। সরকার যদি কিছু সহযোগিতা করে জনগণের উপরে দেবে, একটু বাঁচতে পারে। এদিকে নদীর পানি বৃদ্ধির সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বগলাতলা গ্রামে ভাঙনের তাণ্ডব শুরু করে পদ্মা। কয়েকদিনের ব্যবধানে
5 থেকে 10টি ভিটা বাড়ি গিলে নেয়। ভয়ে নদী তীরের 20 থেকে 25টি বাড়ি অন্যত্র সরিয়ে নিয়েছে গ্রামবাসীরা। উপজেলা নির্বাহী অফিসার বলছেন, যে কোনো প্রয়োজনে নদী তীরবর্তীদের পাশে আছেন তারা। আর পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধের ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি আছে। বর্তমানে ফারাক্কা বাঁধ উন্মুক্ত হওয়ার ফলে যে বন্যার আশঙ্কা করা হচ্ছে সেটি মূলত একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্য, কিন্তু বাস্তব চিত্রে যেটি দেখা যায় যে আসলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক আমাদের উপজেলায়। এক্সট্রা পানি এসে আমাদের একটা ফ্লাডের সৃষ্টি করতেছে, এরকম আসলে প্রবণতাটা আমরা লক্ষ্য করতেছি না। আমরা আমাদের বন্যা পূর্বাভাস কেন্দ্র এবং যেই ওয়াটার স্টেশনগুলো আছে, পানি মাপার স্টেশনগুলো আছে, এবং যে ফারাক্কার যে স্টেশন আছে, যৌথ নদী কমিশন তাদের সাথেও যোগাযোগ রাখতেছে এবং মনিটরিং করতেছে। সবশেষ 1998 সালে রাজশাহী প্রান্তে বিপদসীমার 18.05 মিটার ওপর দিয়ে বয়ে গিয়েছিল পদ্মা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সৈয়দপুরের পাইকারি বাজারে স্থিতিশীল রয়েছে বেশিরভাগ সবজির দাম, তবে এখনও নাগালের বাইরে কাঁচামরিচ। এ নিয়ে আরও জানাতে সৈয়দপুর পৌর পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, কাঁচামরিচ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, আর দাম নাগালের মধ্যে না থাকার কারণই বা কি বলছেন ব্যবসায়ীরা, কি দেখছেন সেখানে? আশিক, কাঁচামরিচ বিক্রি হচ্ছে আসলে 100 থেকে 110 টাকা কেজি পর্যন্ত পাইকারি বাজারেই, যেটি খুচরো বাজারে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হতে আমরা দেখেছি। এবং এটার পেছনে কারণ যেটি বলছেন যে এই সময়ে বর্ষাকালের জন্য কাঁচামরিচের যে গাছগুলো সেটি বেশিরভাগ ক্ষেত্রেই নষ্ট হয়ে যায়, এবং আশেপাশের জেলাগুলো থেকে কাঁচামরিচ আসার যে পরিমাণ, অর্থাৎ সরবরাহ কম থাকায় মূলত দামটা বেশি, এরকমটি আমাদেরকে জানিয়েছেন এখানকার পাইকারি ব্যবসায়ী এবং যারা স্থানীয় চাষি আছেন তারা। এছাড়া অন্যান্য যেসব সবজি আছে সেগুলো মোটামুটি হাতের নাগালের মধ্যেই আছে, যেমন বেগুন, এবং বেগুনের দাম হচ্ছে 35 থেকে 40 টাকা কেজি, গোল বেগুনটি, লম্বা বেগুনটি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, কচু বিক্রি হচ্ছে 30 থেকে 32 টাকা কেজি দরে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 16 থেকে 20 টাকা কেজি দরে, লাউ বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে। এছাড়া চিচিঙ্গা সেটি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি দরে, যেটি ঝিঙ্গা সেটি বিক্রি হচ্ছে 20 থেকে 22 টাকা কেজি দরে, শসা বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকা কেজি দরে। এবং আগাম শীতকালীন সবজি হিসেবে মূলা বাজারে এসেছে, সেই মূলা বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা প্রতি কেজি দরে। এবং পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজ গত বেশ কিছুদিন ধরেই আমরা খেয়াল করছি যে 100 থেকে 105 টাকার মধ্যেই এই পেঁয়াজের দামটি রয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে মোটামুটি বাজার স্থিতিশীল, তবে আজকে ভোর থেকে বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। এই বৃষ্টিটা আমন চাষিদের জন্য সুখবর নিয়ে এলেও সবজি চাষিদের জন্য একটু হয়তো দুঃসংবাদ বা একটু হয়তো দাম বাড়িয়ে দিতে পারে। এবং এখানকার ব্যবসায়ীরা বলছেন যে আজকে বৃষ্টির প্রভাবটা কিছুটা পড়তে পারে, যে সব ধরনের সবজিতে হয়তো 2 থেকে 3 টাকা বেড়ে যেতে পারে আরও। এবং আজকে এই যে প্রায় 7:30 বাজে, এই সময় পর্যন্ত তেমন একটা কৃষকের আমরা দেখা পাচ্ছি না যারা মাঠ থেকে ফসলগুলো বাজারে নিয়ে আসবেন, এবং যারা খুচরা ক্রেতা আছেন অর্থাৎ খুচরা বিক্রেতা যারা এখান থেকে কিনে নিয়ে যাবেন সেই সংখ্যাটাও একটু কম বৃষ্টির কারণে। তো আশা করা যাচ্ছে যে খুব বেশি প্রভাব না পড়লেও এই 2 থেকে 3 টাকা বড়জোর বেড়ে যেতে পারে, এরকমটি আমাদেরকে জানাচ্ছেন এখানকার পাইকারি ব্যবসায়ীরা। তো আশিক, এই ছিল পৌর পাইকারি কাঁচা বাজার থেকে আমার কাছে সবজির সর্বশেষ অবস্থা। সৈয়দপুরের পাইকারি বাজারে স্থিতিশীল রয়েছে বেশিরভাগ সবজির দাম, তবে দাম বেড়েছে কাঁচামরিচের, এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি। এবার চলে যাব পটুয়াখালীতে। বঙ্গোপসাগরের জেলেদের জালে ধরা দিচ্ছে রূপালী ইলিশ। সরবরাহ বাড়ায় কেজিতে ইলিশের দাম কমেছে 100 থেকে 300 টাকা পর্যন্ত। একই সঙ্গে কমেছে নদ নদী ও জলাশয়ের মাছের দাম। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ।
জসিম, কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ, আর দাম নিয়ে ক্রেতাদের মধ্যে সন্তুষ্টি বা কেমন দেখছেন? অনেক আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে গত 23শে জুলাই থেকে কিন্তু বঙ্গোপসাগরে 65 দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়েছিলেন, কিন্তু আগস্ট মাস জুড়েই কিন্তু 4 সপ্তাহে 4 বার বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকার বিঘ্নিত হয়। সে কারণে কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা মেলেনি। কিন্তু গত 2 দিন ধরে বঙ্গোপসাগরের জেলেদের জালে এবং নদ নদীর জেলেদের জালে রূপালী ইলিশের দেখা মিলছে। সে কারণে কিন্তু সরবরাহ বেড়েছে, সে কারণেই মাছের দাম কিছুটা কমেছে। তবে এখানে যে 1 কেজি ওজনের ইলিশ, সেই ইলিশ 200 থেকে 300 টাকা প্রতি কেজিতে কমে বেচা বিক্রি হচ্ছে 1200 টাকা থেকে 1300 টাকা প্রতি কেজি, এবং 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা, যা কমেছে 100 থেকে 150 টাকা প্রতি কেজিতে, এবং 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 700 টাকা, কমেছে 100 টাকা, এবং ছোট ইলিশ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। এছাড়া সামুদ্রিক পোয়া বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। এছাড়া যে নদীর পাঙ্গাস এবং চাষ পাঙ্গাস সহ অন্যান্য যে নদ নদীর জলাশয়ের মাছ রয়েছে, সে সকল মাছ, পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি, এবং রুই বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা কেজি দরে। এছাড়া কাতল বিক্রি হচ্ছে 200 থেকে 300 টাকা কেজি দরে, এবং যে সামুদ্রিক এবং নদ নদীর চিংড়ি বিক্রি হচ্ছে প্রতি কেজি 550 থেকে 600 টাকা কেজি দরে। তো এখানকার যে ক্রেতা, তারা বলছেন যে মাছের দাম কমায়, কিন্তু ক্রেতারা ভিতরে একটু স্বস্তি এসেছে, কিন্তু বিক্রেতা এবং জেলেরা বলছে এখন কিন্তু ইলিশ সহ সকল মাছের ভরা মৌসুম চলছে, তবে কিন্তু মাছের সরবরাহ আরো বাড়ার কথা ছিল, কিন্তু এখনো কাঙ্ক্ষিত মাছ তাদের জালে ধরা দিচ্ছে না। তবে আর 2-1 দিন পরেই কিন্তু আরো মাছের বিচরণ বাড়বে এবং সরবরাহ বাড়বে, মাছের দাম আরো কমবে, স্বস্তি ফিরবে ভোক্তা পর্যায়ে। এই ছিল আমার কাছে সবশেষ। অনেক পটুয়াখালীর কলাপাড়ায় ইলিশ মাছের সরবরাহ বাড়ার কারণে কমেছে দাম, আর সে নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী, বিস্তারিত সেখান থেকে। আর এদিকে সপ্তাহের ব্যবধানে নরসিংদীতে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকায়। তবে কিছুটা কমেছে সোনালী মুরগির দর। এছাড়া অপরিবর্তিত আছে ডিম ও গরুর মাংসের দামও। এ নিয়ে আরও জানাতে পৌর শহরের শিক্ষা চত্বর বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, যেমনটা জানছিলাম, হঠাৎ করে মুরগির দাম বেড়ে গেছে কিছুটা, তো এই দাম বাড়ার পেছনের কারণ কি? সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন, আর বিক্রেতারাই বা কি বলছে? যে মুরগির দাম কেন বেড়েছে সে বিষয়ে আসলে বলার আগে আমি শুরুতেই যদি আসলে দরদামটি জানিয়ে দিই, যে অনেকে আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদী বাজারে সপ্তাহের ব্যবধানে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে, গরু এবং খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে, তবে মুরগির দাম ওঠানামা করছে। গত সপ্তাহে যে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 650 টাকা, চলতি সপ্তাহে কিন্তু সেটি একই দামে বিক্রি হচ্ছে। খাসির মাংসের দাম প্রতি কেজি 1050 টাকা, অপরদিকে ডিমের দাম 50 টাকা থেকে শুরু করে 52 টাকা হালি। তবে ব্রয়লার মুরগি গত সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 150 টাকা, চলতি সপ্তাহে সেটি 10 টাকা বেড়েছে, বিক্রি হচ্ছে 160 টাকা। অপরদিকে কক মুরগির দামে কিন্তু কিছুটা কমেছে। গত সপ্তাহে যে কক মুরগি বিক্রি হয়েছে প্রতি কেজি 260 টাকা, চলতি সপ্তাহে সেটি 10 টাকা কমেছে, বিক্রি হচ্ছে 250 টাকা। এই যে ব্রয়লার মুরগির দাম বেড়েছে, যেমনকি আসলে বাজার ঘুরে দেখেছি, এর কারণ হিসাবে আসলে বিক্রেতারা বলছিলেন যে ব্রয়লার মুরগির সরবরাহ বাজারে কিছুটা কম রয়েছে, যেহেতু গত কয়েকদিন ধরে ব্যবসা গরম, সেই সাথে কিছুটা বৃষ্টি দেখা দিয়েছে, যার কারণে খামারে অনেক মুরগি মারা যাচ্ছে, যার কারণে ব্রয়লার মুরগির সরবরাহ বাজারে কম রয়েছে। বাজারে সরবরাহ কম থাকার কারণে মূলত ব্রয়লার মুরগির দাম বেড়েছে। অপরদিকে খাবারের দামেরও প্রভাব কিছুটা বাজারে পড়েছে। অপরদিকে ডিম নিয়ে যদি আবারও কথা বলি, টিসিবির দেয়া যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান মতে প্রায় 1.5 যুগে ডিমের দাম বেড়েছে প্রতি হালিতে 40 টাকার কাছাকাছি। আমি যদি একটু টিসিবির পরিসংখ্যানটি আসলে তুলে ধরি, যে 2006 সালে প্রতি হালি ডিমের দাম ছিল 12 টাকা, 2009 সালে সেটি হয়েছে 27 টাকা, এবং 2023 সালে এসে এটি 50 টাকা থেকে শুরু করে 55 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছিল আপাতত নরসিংদী থেকে আমার কাছে সবশেষ।
সহকর্মী রাকিবুল ইসলাম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং সপ্তাহের ব্যবধানে নরসিংদীতে বেড়েছে ব্রয়লার মুরগির দাম, জানাচ্ছিলেন সেই ব্যাপারে সর্বশেষ। এই মুহূর্তে সিএমএম কোর্টে আছেন সহকর্মী রাব্বি হোসেন এবং সেখান থেকে যুক্ত হব সরাসরি। অনেক বাড্ডা থানায় হত্যা মামলায় আজকে আদালতে আনা হয়েছিল সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পাশাপাশি আরও কয়েকটি মামলায় লালবাগ থানার একটি মামলায় আজকে আদালতে তোলা হয় শামসুল হক টুকুর, সাবেক ডেপুটি স্পিকার আনা হয়েছিল ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান সোহাইল আহমেদ এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে 6 জনকে আজকে আদালতে তোলা হয়। আদালতের যে কার্যক্রম শুনানিটি শেষ হয়েছে, প্রত্যেককেই 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। আসামিদেরকে প্রত্যেককে 7 দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ এবং সবাইকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমি যদি বলি, বাড্ডা থানার হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। পাশাপাশি সূত্রাপুর থানার আরও একটি হত্যা মামলায় জুনায়েদ আহমেদ পলককে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং লালবাগ থানার আরেকটি হত্যা মামলায় দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, তাকেও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পাশাপাশি লালবাগ থানার সেই মামলায় রয়েছে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, মোহাম্মদ সোহাইল, তাদেরকেও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এবং পাশাপাশি আমরা দেখছি এখানে আদাবর থানাও আরেকটি হত্যা মামলায় এখানে আহমদ হোসেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, তাকেও আসলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকলকেই 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে এখানে আজকে রিমান্ড মঞ্জুর করেছে। এবং আমরা দেখছিলাম এজলাসে এখানে আসামি পক্ষের আইনজীবীও রয়েছিল, প্রত্যেকেরই আইনজীবীর ছিল, রাষ্ট্রপক্ষেরও একটা আইনজীবী ছিলেন। তারা আসলে আসামি পক্ষের যে আইনজীবী, তারা আসলে বলছিলেন যে এই হত্যাকাণ্ডের সঙ্গে তার আসামিরা বা তার যেই মক্কেল রয়েছে বা ক্লায়েন্ট রয়েছে, তারা কোনোভাবেই আসলে দায়ী নয়, এমনটাই দাবি করে আসামি পক্ষের আইনজীবীরা তাদের শুনানিতে তাদের রিমান্ডের যে আবেদন সেটি বাতিল করার জন্য আদালতের কাছে প্রার্থনা করেন এবং সেটি আসলে জামিন দেওয়ার জন্য প্রার্থনা করেন। কিন্তু তারা আসলে আদালত উভয় পক্ষের শুনানির কার্যক্রম শেষ করে তাদেরকে শুনানি শেষ করে তাদেরকে প্রত্যেককে 3 দিনের রিমান্ড দিয়েছে। তবে যেহেতু এখন আমরা দেখছি যে এজলাসের যে পুরো কার্যক্রমটি আসলে শেষ, শুনানির কার্যক্রমটি শেষে এখন তারা আসলে এখানের যে হাজতখানা রয়েছে সেই হাজতখানায় তাদেরকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আবারও তাদেরকে ডিবি হেফাজতে নিয়ে যাওয়া হবে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদেরকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে আমরা দেখছিলাম যে আসামি পক্ষের আইনজীবীও কিন্তু রয়েছে, এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবী রয়েছে, পাশাপাশি আসামি পক্ষের আইনজীবীও রয়েছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তারা আসলে জানাবেন যে এজলাসের ভেতরে আসামিরা আসলে কি বলেছেন এবং তাদের পক্ষে যেই রিমান্ডের আবেদন ছিল সেটি আসলে কি ভিতরের যেই কার্যক্রম বা এখানে যারা আইনজীবী রয়েছেন আসামি পক্ষের, তারপরে রাষ্ট্রপক্ষের, তাদের সঙ্গে আমরা আসলে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। তবে যেহেতু শুনানির কার্যক্রমটি শেষ হয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকেই 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এবং আমরা এখন আসামি পক্ষের আইনজীবী যিনি আছেন তার সঙ্গে কথা বলবো। এখানে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং বিস্তারিত জানাবেন যে আসলে আদালত কি বলেছেন সে বিষয়ে আসলে জানতে পারবো তাদের সঙ্গে। এখানে আসামি পক্ষের আইনজীবী রয়েছেন, প্রত্যেকে যে 6 জন আসামি রয়েছেন তাদের আইনজীবী রয়েছেন, আমরা কথা বলবো তাদের সঙ্গে। জি, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে 6 জন আসামি ইতিমধ্যে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে স্যার। আদাবর থানা, সূত্রাপুর থানা, লালবাগ থানা এবং বাড্ডা থানা। এর মাঝে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, উনি আইনজীবী। তার পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা পার্লামেন্ট সদস্য আহমেদ হোসেন, আমাদের আইসিডি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, মাননীয় মন্ত্রী এবং উনি পার্লামেন্ট সদস্য, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সৈকত এবং রিয়েল অ্যাডমিরাল সোহেব আহমেদ, সোহান আহমেদ, সোহাইল আহমেদ, সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় সহ বিজ্ঞ আদালতে তাদের প্রেরণ করে একটা মামলায় 10 দিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। আমরা বিজ্ঞ আদালতে সাবমিশন রেখেছি
যে ৩০২-৩৪ ধারার যে মামলাগুলি আজকে আমরা পত্রপত্রিকা খুললেই দেখা যাচ্ছে যে ঢালাওভাবে এই মামলাগুলো নিয়ে আসামি করা হচ্ছে এবং ঢালাওভাবে রিমান্ড চাওয়া হচ্ছে। এতে আইনের শাসনের ব্যাঘাত সৃষ্টি হয় এবং আইন এবং আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থা কমে যায়। আমরা বাড্ডা ও লালবাগ থানায় 2 হত্যা মামলায় 3 দিন করে পলকের 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আর এদিকে লালবাগ থানার হত্যা মামলায় টুকু, আরিফ খান, জয় ও সোহায়েলের 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ বিষয়ে জানাতেই সিএমএম কোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হুসাইন। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন এখন সকাল। আসন্ন মার্কিন নির্বাচনে গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ইস্যু। সেনা প্রত্যাহারের শেষ দিন কাবুল বিমানবন্দরে যেই 200 মানুষের প্রাণহানি হয় তার দায় বাইডেন প্রশাসনকেই নিতে হবে, এমন দাবি করেছে ট্রাম্প শিবির। এছাড়া 2021 ও 2022 সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা 2 লাখ শরণার্থীর অনেকেই এখন মার্কিন ভোটার। আগামী নির্বাচনে আফগান আমেরিকানদের এই ভোট ব্যাংক কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে এ নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। বিস্তারিত সতীর্থ কর্মকারের প্রতিবেদনে। 2020 সালে আফগানিস্তান থেকে 14 মাসের মধ্যে মার্কিন সেনা প্রত্যাহার করতে তালেবান সরকারের সাথে বিতর্কিত চুক্তি করেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক মাস পরে ট্রাম্পকে হারিয়ে ক্ষমতায় বসেন বাইডেন। কিন্তু ট্রাম্পের এই চুক্তি বাস্তবায়নে তেমন কোনো প্রস্তুতি ছিল না হোয়াইট হাউসের। 2021 সালে আগস্টে আবারও কাবুলের মসনদে জাঁকিয়ে বসে তালেবান সরকার। সেনা প্রত্যাহার শুরু করে বাইডেন প্রশাসন। 30 আগস্ট যুক্তরাষ্ট্রের শেষ বিমানটি যখন কাবুল বিমানবন্দর ছেড়ে যাচ্ছিল তখন এক বোমা হামলায় 13 জন মার্কিন সেনাসহ 170 জন আফগান নিহত হয়। এই হামলার পেছনে বাইডেন প্রশাসনের উদাসীনতা ও পরিকল্পনার অভাবকে দায়ী করে মার্কিন তদন্তকারী দল। তালেবানদের স্বার্থকে প্রাধান্য দেয়ায় ট্রাম্পের দিকেও আঙুল তোলেন রাজনৈতিক বিশ্লেষকরা। ইন্টারন্যাশনাল ডেটা অব মাইগ্রেশনের প্রতিবেদন বলছে তালেবান সরকারের উত্থানের পর 2021 আগস্ট থেকে 2022 সাল পর্যন্ত আফগানিস্তান ছেড়ে আসা শরণার্থীর সংখ্যা অন্তত 36 লাখ। এদের মধ্যে প্রায় 4 লাখ গেছেন ইউরোপে, 2 লাখের কাছাকাছি আফগান আশ্রয় নেন যুক্তরাষ্ট্র ও কানাডায়, যাদের অনেকেই এখন মার্কিন নাগরিকত্ব পেয়েছেন। আগামী নির্বাচনে তারাও অংশ নেবেন ভোটে। 2022 নভেম্বরে নর্দার্ন ভার্জিনিয়ায় মধ্যবর্তী নির্বাচনের সময় আফগান আমেরিকানদের নিয়ে একটি গবেষণাধর্মী প্রতিবেদন করে ভয়েস অফ আমেরিকা। দেখা যায় আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও আফগান শরণার্থীদের নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন আফগান ভোটাররা। We should vote for those who have goodwill toward Afghanistan and those who want to help Afghanistan and Afghans. We should pass the AAA bill so that the recently arrived Afghans facing uncertainty get documents and their problems are addressed. আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাই আবারও আলোচনায় আফগানিস্তান অ্যাডজাস্টমেন্ট অ্যাক্ট বা AAA বিল। 2 বছরেরও বেশি সময় ধরে আটকে থাকা এই বিল পাশ হলে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা আফগান শরণার্থীরা স্থায়ীভাবে সেখানে বসবাসের নিশ্চয়তা পাবেন। বর্ষিয়ান ডেমোক্রেট সিনেটররা মনে করেন মানবিক কারণে যারা সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি পেয়েছেন তাদের জন্য বিলটি ভীষণ গুরুত্বপূর্ণ। We can do in the United States is to ensure that those Afghans who have come to this country as part of the evacuation and who are continuing to come because of their work with Americans are able to resettle here. কাবুল বিমানবন্দরের ঘটনায় বাইডেন ট্রাম্প উভয়ই সমালোচিত। ফলে আগামী নির্বাচনে আফগান শরণার্থীদের স্বার্থ রক্ষায় রাজনৈতিক দলগুলোর অবস্থান ও পরিকল্পনার উপরই মূলত নির্ভর করছে আফগান আমেরিকান ভোটারদের সমর্থন। বিশেষ করে ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্য যেখানে সবচেয়ে বেশি আফগান ভোটারদের বসবাস, সেখানে শরণার্থী ইস্যু উপেক্ষা করার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রায় 4.5 কোটি শরণার্থীর 0.4% আফগানিস্তানের। এই 1,95,000 আফগান শরণার্থীর ভাগ্য এখন অনেকাংশেই নির্ভর করছে মার্কিন নাগরিকত্ব পাওয়ার উপর। তাই আফগান নাগরিকদের ভোট ব্যাংক আদায় করতে হলে শরণার্থীদের কাজের অনুমতি ও স্থায়ীভাবে বসবাসের প্রক্রিয়া নিয়ে ভাবতে হবে ট্রাম্প ও কামালাকে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন।
বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বিগত সরকারের আমলে ক্রীড়া খাতে প্রকল্প ও সংস্কারের পেছনে ব্যয় হয়েছে কয়েক হাজার কোটি টাকা। তবে এইসব প্রকল্প কোনো রকম যাচাই বাছাই ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। বিস্তারিত সানি মৃদ্ধার প্রতিবেদনে। বিগত সরকারের আমলে দেশের বিভিন্ন খাতেই হয়েছে নানা অনিয়ম আর দুর্নীতি। অনিয়মের এই তালিকা থেকে বাদ যায়নি ক্রীড়া খাতেও। উন্নয়নের নামে নতুন নতুন ভৌতিক প্রকল্প আর সংস্কারেই ছিল যেন ক্রীড়া খাতের অর্জন। চলুন দেখে আসি এর মধ্যে কিছু উল্লেখযোগ্য প্রকল্প ও সংস্কারের চিত্র। বিগত সরকারের আমলে ক্রিকেটে সফলতার ঘটনা গুণে গুণে কয়েকটা, তবে ব্যর্থতার পাহাড় নিয়ে বিসিবির তহবিল বেড়েছে বহুগুণ। তবে এখানকার আয় ব্যয় কিংবা প্রকল্পের ব্যাপারে সঠিক জবাবদিহিতা ছিল না। জবাবদিহিতার অভাব ছিল ক্রিকেটারদের পারফরমেন্সের ক্ষেত্রেও। ঘরোয়া লিগের মান, পাইপলাইনে ক্রিকেটারের অভাব, অর্থাৎ দেশের ক্রিকেট উন্নয়নই ছিল বোর্ডের যত অনীহা। দেশের ক্রিকেটের মান উন্নয়নের চেয়ে শেখ হাসিনা সরকারকে তুষ্ট করতেই বেশি আয়োজন ছিল বোর্ডের। সেই ধারাবাহিকতায় 2019 সালে পূর্বাচলে নেওয়া হয় দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে উচ্চভিলাষী প্রকল্প। নাম দেওয়া হয় শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। 3700% জায়গা নিয়ে করা প্রকল্পটির নকশা করা হয় আওয়ামী লীগের প্রতীক নৌকার আদলে। খরচ ধরা হয় 3,500 কোটি টাকার বেশি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের ফলে অনিশ্চিত ব্যয়বহুল প্রকল্পটি। আমাদের যে টেন্ডার প্রসেসটা ছিল, একটা যে স্টেডিয়াম পূর্বাচলে হওয়ার কথা ছিল, সেই স্টেডিয়াম টেন্ডার প্রসেসটা আমরা কালকে লাস্ট ডেট ছিল, এটা ক্যান্সেল করেছি আমরা সর্বসম্মতিক্রমে। এই মুহূর্তে এত বড় প্রজেক্টে এটা কিন্তু মন্ত্রণালয়ের একটা ব্যাপার থাকে, সো ওখান থেকে আমরা খুব বেশি হাও না নাও না। 2014 সালে টি-20 বিশ্বকাপকে সামনে রেখে 22 কোটি টাকার বেশি অর্থ ব্যয়ে কক্সবাজারে নির্মিত হয় শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম। তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় তখন বিশ্বকাপের কোনো ম্যাচই মাঠে গড়ায়নি। এখন পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। প্রকল্পের 22 কোটি টাকায় এখন জলে। স্টেডিয়ামের সঠিক সংস্কার না করে নতুন প্রকল্পের আরেক বলি বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম। একসময় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা স্টেডিয়ামটি অব্যবহৃত থাকে গত আওয়ামী লীগ সরকারের আমলে। সঠিক পরিচর্যার অভাবে বেহাল দশা নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামও, অথচ এখানেও আন্তর্জাতিক ম্যাচ হতো নিয়মিত। অবকাঠামো নির্মাণ প্রকল্পে গত সরকারের আমলে আরও এক ধাপ এগিয়েছিল ক্রীড়া পরিষদ ও ক্রীড়া মন্ত্রণালয়। চর্চা থেমেছিল না সাবেক সরকার প্রধানের পরিবারের নামে অবকাঠামো নির্মাণে। গোপালগঞ্জে 2013 সালে নির্মিত শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম নির্মাণে ব্যয় হয় 56 কোটি টাকা। তবে ব্যয়বহুল স্টেডিয়ামটিতে আন্তর্জাতিক ম্যাচ তো দূরের কথা, মাঠে গড়ায়নি কোনো জাতীয় পর্যায়ের খেলাও। দেশের প্রত্যেক উপজেলায় শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম করার পরিকল্পনা হাতে নেয় ক্রীড়া মন্ত্রণালয়। প্রথম ধাপে 125টি সম্পূর্ণ হলে দ্বিতীয় ধাপে 1600 কোটি টাকা ব্যয় করে আরও 186 উপজেলায় প্রকল্পটি হাতে নেয় সাবেক সরকার। তবে এসব প্রকল্পে অস্বাভাবিক ব্যয় নিয়ে অভিযোগ আছে। অন্যদিকে সরকার পতনে অনিশ্চয়তা তৈরি হয়েছে প্রকল্পে। দ্বিতীয় পর্যায়ের প্রকল্পটা 2021 থেকে 25 পর্যন্ত মেয়াদের জন্য নির্ধারিত ছিল এবং এটা 186টা প্রকল্প হবে উপজেলাতে, 186 উপজেলাতে। মিনি স্টেডিয়ামের জন্য 1649 কোটি টাকাতে পাশ হয়েছিল একনেকে এই প্রজেক্টটা। ক্রীড়া খাতে ব্যয়বহুল সংস্কার প্রকল্প বঙ্গবন্ধু স্টেডিয়াম 99 কোটি টাকার বাজেট বেড়ে হয়েছে 159 কোটি টাকা। তবুও 3 বছর ধরে চলা কাজ এখনো শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। এই প্রকল্পে বেশ কিছু কাজে জড়িয়ে আছেন আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী শিকদারের প্রতিষ্ঠান, জড়িত আছেন বিসিবির পরিচালক মাহবুব আনামও। এছাড়া বিভিন্ন জেলায় কোটি কোটি টাকা ব্যয় সুইমিং পুল, জিমনেশিয়াম একাধিক প্রকল্প করা হয়েছে, যেগুলো এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে এসব প্রকল্পের অনুমোদন দেয়া থেকে শুরু করে যারা জড়িত ছিল বা আছে সকলকে জবাবদিহিতার আওতায় আনা উচিত। কখনো কিন্তু ফেডারেশনের চাহিদাপত্রের উপরে ভিত্তি করে কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ এই অবকাঠামোগুলো নির্মাণ করে না। যদি ফেডারেশনের সাথে কথা বলতে একটা দ্বিপাক্ষিক সমঝোতা হতো এবং তাদের পারস্পরিক যোগাযোগ থাকতো, তাহলে আপনি এই ত্রুটিপূর্ণ অবকাঠামো বা যেটা অপ্রয়োজনীয় অবকাঠামো কিন্তু দেশব্যাপী হতো না। দুর্নীতি ও অনিয়মে পিছিয়ে ছিল না বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। অর্থ লুটপাটের কারণে ফিফা থেকে নিষেধাজ্ঞাও পেয়েছে ফেডারেশনটি।
অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেই সারা দেশে বইছে পরিবর্তন ও সংস্কারের হাওয়া। ক্রীড়াপ্রেমীদের আশা পরিবর্তনের এই ছোঁয়া লাগুক দেশের ক্রীড়াঙ্গনেও। তবে এই চ্যালেঞ্জ কতটুকু নিতে পারে অন্তর্বর্তীকালীন এই সরকার, সেটাই এখন দেখার বিষয়। সানি মৃধা, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।